আজ ডক্টর ইউনূসের বাসভবনে সেনাবাহিনী অভিযান চালায়। ওসমান হাদির খুনি সবাইকে গ্রেফতার করে। দর্শক দেখতে পাচ্ছেন সেনাবাহিনী অভিযান চালাচ্ছে এবং এই অভিযানেই দেখেন আসামিরা গ্রেফতার হয়ে কে আজকে। এদিকে আজ ডক্টর ইউনূসের বাসায় সেনাবাহিনী অভিযান চালায়। চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে সেখান থেকে। উসমান হাদি মামলার সকল আসামি এক জায়গায় লুকিয়েছিল। আল্লাহ তারে বাঁচাই রাখুক আরো 2-4-10 বছর, আরো 2-4টা এরকম বাঘের বাচ্চা জন্ম দিয়া তারপর আল্লাহ তার হায়াত শেষ হোক, আমার কোনো খারাপ লাগবে না। এমন বর্তমান বাংলাদেশ সরকার আসলে আমি দেখতে চেয়েছিলাম। ডক্টর ইউনূসের সরকার বা বর্তমান বাংলাদেশ সরকার, বিএনপির নেতাকর্মীর মুখে জয় বাংলা স্লোগান। জয় বাংলা, তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ। বিএনপির এক কর্মীর থেকে মাইক ছিনিয়ে নিল বিএনপির আরেক নেতা। সব সত্যি প্রকাশ। হাদিকে হত্যায় নির্দেশদাতা মির্জা আব্বাসের রক্ষা হলো না, যে অ্যাকশন নিলেন তারেক রহমান। রাজনীতি একটা গতিশীল চলমান প্রক্রিয়া। এই গতিশীল চলমান প্রক্রিয়ার মধ্যে প্রতিনিয়ত পরিবর্তন আসে, প্রতি মুহূর্তে পালাবদল ঘটে, প্রতি মুহূর্তে পট পরিবর্তন হয়, প্রতি মুহূর্তে আবহাওয়া বদলে যায়। দেশ জুড়ে এখন একটি আতঙ্ক, একটি প্রশ্ন, তবে কি আবারও কোনো রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? অতি সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বড় উদ্বেগের নাম এখন তারেক রহমান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর হতে পারে বড় ধরনের প্রাণঘাতী হামলা। বাংলাদেশের চারদিকে অনেক ঘটনা ঘটছে এবং অনেকে অনেক ঘটনার আশঙ্কা করতেছে। আজকে দেখতে পারি ডক্টর ইউনূস কঠিন একটি বিপদে পড়েন উসমান হাদির মামলার বিষয়ে। উসমান হাদির মামলা নিয়ে অবশেষে সেনাবাহিনী অ্যাকশন নেয় এবং এই অ্যাকশনে আজকে রাতে অনেক রহস্য উন্মোচন হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। বাংলাদেশের রাজনীতির অনেক নতুন তথ্য এবং উসমান হাদি মামলার আসামিগুলা গ্রেপ্তার হয়ে তারা নিজের মুখে যা যা বলেছে, ফয়সাল, মির্জা আব্বাস এবং ডক্টর ইউনূস যে বিপদে পড়েন সেইটাও স্পষ্টভাবে দেখতে পারবেন। এখানে তারেক রহমানের বিপদ নিয়েও যে অনেক কথা হচ্ছে সেইটাও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। হঠাৎ করেই যেন এক উত্তপ্ত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনীতি। দেশ জুড়ে এখন একটি আতঙ্ক, একটি প্রশ্ন, তবে কি আবারও কোনো রক্তক্ষয়ী ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে? অতি সম্প্রতি ঘটে যাওয়া হাদি হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে যে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সবচেয়ে বড় উদ্বেগের নাম এখন তারেক রহমান। বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর হতে পারে বড় ধরনের প্রাণঘাতী হামলা। এটি কি স্রেফ গুঞ্জন, নাকি পর্দার আড়ালে ঘনীভূত হচ্ছে অন্য কোনো ভয়াবহ ষড়যন্ত্র? কেন বারবার তার বাসভবনের আশেপাশে দেখা যাচ্ছে রহস্যময় সব মুখ? তবে কি খুব কাছ থেকেই তাকে টার্গেট করার ছক আঁকা হচ্ছে? আর এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে কি করছে আমাদের দেশের প্রশাসন? দেশের অন্যতম শীর্ষ এই নেতার নিরাপত্তা কি আদৌ সুনিশ্চিত, নাকি সেখানেও রয়ে গেছে কোনো মরণভাত? এসব চাঞ্চল্যকর প্রশ্নের উত্তর এবং সাম্প্রতিক ঘটনার নেপথ্যের সব রোমাঞ্চকর তথ্য জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করলে একটি উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে, যা দেশের মানুষের মনে গভীর উৎকণ্ঠার সৃষ্টি করেছে। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা বিরাজ করছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে এক ধরনের অদৃশ্য হুমকির ছায়া পরিলক্ষিত হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক এবং দলটির নেতাকর্মীদের মধ্যে এই আশঙ্কা তীব্র হয়ে উঠেছে যে কোনো মুহূর্তে তারেক রহমানের উপর বড় ধরনের কোনো হামলার বা নাশকতার চেষ্টা হতে পারে। এই আশঙ্কা যে কেবল অমূলক নয়, তার প্রমাণ মিলছে তার বাসভবনের আশেপাশের গতিবিধি এবং সাম্প্রতিক কিছু অশুভ তৎপরতা থেকে। দেশের বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন, যার ফলে তাকে সরিয়ে দেওয়ার বা শারীরিকভাবে আঘাত করার চেষ্টা করা হতে পারে বলে অনেকেই ধারণা করছেন। এই আশঙ্কার পেছনে মূল কারণ হল তার বিপুল জনসমর্থন এবং দেশের রাজনীতিতে তার ক্রমবর্ধমান প্রভাব। তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। এই উদ্বেগের রেশ কাটতে না কাটতেই গত রোববার রাজধানীর গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে থেকে অত্যন্ত রহস্যজনকভাবে দুজনকে আটক করার ঘটনা ঘটেছে। এই ঘটনাটি পুরো বিষয়টিকে আরও ঘনীভূত করেছে। ওই দিন সকালে গুলশানের 196 নম্বর বাসভবনের সামনে দায়িত্বরত পুলিশ এবং চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স বা সিএসএফ সদস্যরা লক্ষ্য করেন যে একজন ব্যক্তি অত্যন্ত সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। সকাল আনুমানিক 10:50 দিকে মোহাম্মদ রুহুল আমিন নামের 46 বছর বয়সী ওই ব্যক্তি তারেক রহমানের বাসভবন এবং সেখানে থাকা বিভিন্ন গাড়ির নানা কোণ থেকে ছবি তুলছিলেন। কোনো নির্দিষ্ট অনুমতি ছাড়া এবং নিরাপত্তার খাতিরে সংরক্ষিত এলাকায় এভাবে ছবি তোলা মোটেও স্বাভাবিক ছিল না। সিএসএফ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে চ্যালেঞ্জ করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।
কিন্তু জিজ্ঞাসাবাদের সময় রুহুল আমিনের কথাবার্তায় প্রচুর অসংলগ্নতা পাওয়া যায়। তিনি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা হলেও সেই মুহূর্তে তার সেখানে উপস্থিতির কোনো সদুত্তর দিতে পারেননি, যার ফলে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক মিনিটের ব্যবধানে অর্থাৎ বেলা 11:15 দিকে একই বাসভবনের সামনে থেকে মোহাম্মদ ওমর ফারুক নামের আরেক ব্যক্তিকে আটক করা হয়। তার গতিবিধিও ছিল চরম সন্দেহজনক। পুলিশ যখন তার দেহ তল্লাশি করে তখন তার কাছ থেকে 2 পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়। যদিও প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি, তবে তারেক রহমানের বাসার মতো একটি স্পর্শকাতর জায়গার সামনে কেন এই ধরনের ব্যক্তিরা বারবার আনাগোনা করছেন তা নিয়ে জনমনে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। একই দিনে কাছাকাছি সময়ে দুজনের আটক হওয়ার ঘটনাটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি কোনো পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ কিনা তা নিয়ে প্রশাসন এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। সাধারণ মানুষের মনেও এই ধারণা বদ্ধমূল হচ্ছে যে এই সন্দেহজনক ব্যক্তিরা হয়তো বড় কোনো হামলার আগে তথ্য সংগ্রহ বা রেকির কাজে নিয়োজিত ছিলেন। এই 2 ব্যক্তির আটকের ঘটনার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। সরকারের উচ্চ মহল এবং নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। 17 বছর পর তারেক রহমান দেশে ফেরার পর থেকেই মূলত তার জন্য কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। তবে গুলশানের এই সাম্প্রতিক ঘটনাটি নিরাপত্তার দুর্বলতা বা সম্ভাব্য ঝুঁকিগুলোকে নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। ফলে বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন থেকে তারেক রহমানের বাসভবন এবং তার যাতায়াতের পথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হবে। অবশেষে প্রমাণ পাওয়া গেল ওসমান হাদি হত্যায় বিএনপি নেতা মির্জা আব্বাসের যোগসূত্র। জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদি হত্যার মাস্টার মাইন্ড হিসেবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদি হত্যার ঘটনাটি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অর্থের সন্দেহবাচক লেনদেন হয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি, তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদি হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালিসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ উসমান হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই সংখ্যাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদি হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এ নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। পুরো বাংলাদেশ এখন নির্বাচনের জ্বরে কাঁপছে। চায়ের দোকান থেকে ড্রয়িং রুম, সবখানেই একটাই আলোচনা, কে আসছে ক্ষমতায়। গত 1 বছরে আমরা মিডিয়াতে এবং সোশ্যাল মিডিয়ায় অসংখ্য জরিপ দেখেছি। কোনো জরিপ বলছে বিএনপি পাবে 70% ভোট, আবার কেউ বলছে জামায়াত পাবে 19%। আবার কোনো জরিপে ব্যবধানটা খুবই কম। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের প্রশ্ন, আসল সত্যটা কি? আচ্ছা, 1000 বা 5000 মানুষের টেলিফোন জরিপ কি 18 কোটি মানুষের, বিশেষ করে 3 কোটি নতুন ভোটারদের মনের কথা বলতে পারে? গবেষণায় একটা কথা আছে, ফলাফল কি এলো তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো জরিপটা কিভাবে করা হয়েছে। আজকের এই মেগা বিশ্লেষণে আমরা প্রচলিত সব জরিপকেই চ্যালেঞ্জ করব। আমরা আপনাদের সামনে তুলে ধরব জাতীয় নির্বাচনের পূর্বে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে তাৎপর্যপূর্ণ 2টি লাইভ জরিপের ফলাফল। কোনো কাগজে কলমে নয়, এই জরিপ হয়েছে ব্যালট বাক্সে। অংশ নিয়েছেন দেশের 5টি সেরা বিশ্ববিদ্যালয়ের 87,000 মেধাবী শিক্ষার্থী। যে তরুণরা 2024-এর জুলাইতে রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে, 2026-এর নির্বাচনে তারা কাকে বেছে নিতে যাচ্ছে।
বিএনপি নাকি জামায়াত? ইতিহাস বলছে 1990 সালে ছাত্ররা যা চেয়েছিল 1991 এর নির্বাচনে দেশ সেটাই দেখেছিল। 2026-এ কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? চেয়ার শক্ত করে বসুন, আগামী 15 মিনিট আপনার রাজনৈতিক চিন্তাধারা বদলে দিতে পারে। প্রথমে আসুন দেখি গত এক বছরে প্রকাশিত প্রধান 4টি জরিপ আমাদের কি বার্তা দিচ্ছে। মোটা দাগে ফলাফলগুলো নিয়ে একটু নাড়াচাড়া করা যাক। ইউএসডিএ জরিপ, সবচেয়ে বেশি আলোচিত এই জরিপ। এখানে অংশ নিয়েছিলেন 20,495 জন। তাদের ফলাফলে দেখা যায় বিএনপি 70%, জামায়াত 19% এবং এনসিপি 2.6%। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এই 20,000 মানুষ কারা? তারা কি সারা দেশের প্রতিনিধিত্ব করে? এরপর দেখুন প্রথম আলো জরিপ। তাদের স্যাম্পল সাইজ ছিল মাত্র 1342 জন। ভাবা যায় 18 কোটি মানুষের দেশে মাত্র 1300 মানুষের মতামতে সরকার গঠন করে ফেলা হচ্ছে। সেখানে ফলাফল ছিল বিএনপি 66%, জামায়াত 26%। এরপর RIR এর জরিপ, স্যাম্পল সাইজ 4985 জন। এখানে কিন্তু ব্যবধান কমে এসেছে, বিএনপি 33%, জামায়াত 29%। লক্ষ্য করুন, এখানে বিএনপি ও জামায়াতের পার্থক্য মাত্র 4%। অন্যদিকে ইনোভেশন কনসাল্টিং জরিপে বিএনপি 41%, জামায়াত 30%। এই জরিপগুলোর দিকে তাকালে আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কেউ বলছে বিএনপি 70%, আবার কেউ বলছে 33%। এই বিশাল ভেরিয়েশন বা পার্থক্য প্রমাণ করে এদের মেথডোলজি বা পদ্ধতিতে বড়সড় ত্রুটি আছে। বেশিরভাগ জরিপ শহর কেন্দ্রিক বা নির্দিষ্ট বয়সের মানুষের মধ্যে সীমাবদ্ধ। এখানে সার্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে সিরিয়াস প্রশ্ন তোলার সুযোগ আছে। তথাপি এই জরিপগুলো একটা ট্রেন্ড বা প্রবণতা দেখায়, কিন্তু কোনো সুনির্দিষ্ট রায় দিতে পারে না। রায় বুঝতে হলে আমাদের যেতে হবে আসল ফিল্ডে, যাকে আমরা বলছি নির্বাচনের আগে সবচেয়ে বড়, স্বচ্ছ এবং বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য জরিপ। এটি চলেছে গত সেপ্টেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারী প্রায় 87,000 ভোটার। এরা কারা? এরা বাংলাদেশের 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। পরিসংখ্যানটা একটু ব্রেকডাউন করি। ডাকসু, রাকসু, চাকসু, জোকসু এবং জ্যাকসু মিলিয়ে প্রায় 87,000 শিক্ষার্থী এখানে অংশ নিয়েছে। কেন এটি সেরা জরিপ? প্রথমত স্যাম্পল সাইজ, 87,000 মানুষ এখানে অংশগ্রহণ করেছে, যা যে কোনো প্রচলিত জরিপের চেয়ে বহুগুণ বড়। দ্বিতীয়ত, এই 87,000 শিক্ষার্থী আকাশ থেকে পড়েনি। এরা টেকনাফ থেকে তেতুলিয়া, দেশের প্রতিটি জেলা এবং প্রতিটি গ্রাম, প্রতিটি উপজেলার প্রতিনিধিত্ব করে। এরা ছুটিতে বাড়ি যায়, সমাজের সাথে মেশে। তৃতীয়ত, ডেমোগ্রাফি। এদের লিঙ্গ অনুপাত 55/45, নারী পুরুষ, এবং বয়স 18 থেকে 28, অর্থাৎ এরা ট্রিপিক্যালি জেনজি। পিনাকিদার ভক্ত কারা কারা আছেন, মানে আগে ছিলেন আর কি, এখন তো অনেকে নাই পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে। অর্থাৎ পিনাকিদের উত্থান এটা কিন্তু বিএনপি এবং জামাতের হাত ধরে। এই পিনাকি অনেক আগ থেকে দাদা কিন্তু আপনার নেটে ভিডিও বানাইতো, কথা বলতো, মানুষ দেখা নাই। যখন সাংবাদিক ইলিয়াস আসলো, বঙ্গবন্ধু শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার, মন্ত্রীদেরকে নিয়ে কথাবার্তা বললো, তখন কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা একটা ভয়ঙ্কর বিষয় ছিল। এখন বিদেশ থাকার কারণে বলছে, জনগণের বড় একটা অংশ সাপোর্ট করছে, রাতারাতি ভাইরাল, ইনকামও হচ্ছে। এটা দেখে পিনাকি চটকরা তার ভাষার মানে বদলাই ফেললো। বগুড়ার ভাষায় তিনি কথা বলা শুরু করলেন, এমনকি সরকার বিরোধী কথাবার্তাই শুরু করলেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকারকে প্রটেস্ট করা শুরু করলেন। তখন এনটি আওয়ামী লীগ অর্থাৎ আজকের দিনে বিএনপি এবং জামাত গণহারে, আমি অনেকেই চিনি, আমার ফ্রেন্ড লিস্টে আছেন, পিনাকির ভিডিও টানা শেয়ার করতেন। কিন্তু 5ই আগস্টের পর পিনাকিরা হয়তো ভাবছিল বিএনপি তাদেরকে মাথায় মুকুট পড়াবে, জামাত মুকুট পড়াবে, যদিও জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে, অথবা এক শ্রেণীর আলেমদেরকে নিয়ে তারা একটা সিন্ডিকেট করে রাখছেন। তো যখন দেখলো যে বিএনপি তাদেরকে পাত্তা দিচ্ছে না, তারেক রহমান পাত্তা দিচ্ছে না, তখনই আওয়ামী লীগ সরকার পতনের পর পুরা সিস্টেম তারা লাগিয়ে গেল বিএনপির বিরুদ্ধে। আজকে তারেক জিয়াকে নিয়ে যে তথ্য প্রকাশ করছে, আমি মনে করি, আমি ভিডিওটা এই কারণে করলাম যে জনগণের মধ্যে একটা বড় অংশ কিন্তু পিনাকির সাপোর্টার আছে, ইলিয়াসের সাপোর্টার আছে, প্রত্যেকের একটা সাপোর্টার আছে। এমনকি মাঠ পর্যায়ে তারা একটু তো ভূমিকা রাখছেন, কারণ তাদেরকে নিয়ে বিএনপির বড় বড় নেতারাও কিন্তু কথা বলেন। বাস্তবতা তো এইটা, অর্থাৎ তাদের কথা ইফেক্ট করে। একাংশ ঠিক কিনা ঠিক বলে সত্যি মিথ্যা যাচাই না করে বিশ্বাস করে নেয়। আর এখন তারেক রহমানকে নিয়ে পিনাকি যে তথ্য সামনে আনছে, এটা নির্বাচনকে সামনে রেখে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়ে যাবে। সো বিএনপির উচিত মিডিয়া সেলের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া, নয়তো ইসি বা নির্বাচন কমিশনের অনেক কিছুই জনাব তারেক রহমানের সাথে সাংঘর্ষিক হবে। জনগণ মনে করবে যে তিনি প্রধানমন্ত্রী হবেন আগামী দিনে, বিএনপি ক্ষমতা যাবে, এই জন্য সম্ভবত ওনাকে নিয়ে নির্বাচন কমিশন কোনো ভূমিকা নিচ্ছে না, আর এটাতে বিএনপির জন্যই খারাপ হবে। বিষয় হচ্ছে একটা অভিযোগ আসতেই পারে, অভিযোগটাকে খণ্ডন করা। তো পিনাকি কি অভিযোগ নিয়ে আসছে? পিনাকি লিখছেন যে বিএনপির চেয়ারম্যানের জবাব দেওয়া উচিত। কি নিয়া? জনাব তারেক রহমান 2015 সালে আপনি যখন যুক্তরাজ্যে, অর্থাৎ পিনাকি তারেক রহমানের বলতেছে যে 2015 সালে আপনি যখন যুক্তরাজ্যে হোয়াইট অ্যান্ড ব্লু কনসালটেন্টস লিমিটেড এই নামে একটা কোম্পানি খুলেছিলেন, তখন পূরণ করা ফর্মে, অর্থাৎ একটা কোম্পানি খোলার জন্য যে কাগজপত্র দরকার হয়, সেই ফর্মে নিজেকে নাগরিকত্বের জায়গায় ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। এখন তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে আছেন,
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় বা তারেক রহমানের বিভিন্ন সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের বিষয়, এগুলো নিয়ে কথা হয়। গাছ এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।